আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালোই আছেন। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আজকে তো ২২শে জুন এবং আগামীকাল ২৩শে জুন বিকাল ৫টার দিকে সমাজসেবা অধিদপ্তরের এই যে ১৪৮৫টা পদের এত বড় সার্কুলার বা যেটাই বলতে পারেন এটা রিসার্কুলার। তো এই যে সংশোধিত যে বিজ্ঞপ্তিটা এটা কিন্তু শেষ হতে যাচ্ছে। এখন এই সমাজসেবা অধিদপ্তরে যারা আবেদন করেছেন বা এখনো পর্যন্ত যারা করেননি, আপনাদের মাথার ভিতরে কিছু প্রশ্ন, কিছু কনফিউশন বা টেনশন ঘুরতেছে। কনফিউশন আসলেই তো টেনশন আসে, তাই না? এখন সেগুলো কেমন ধরনের টেনশন আর আপনার কেমন ধরনের কনফিউশন এবং তার আদৌ কোনো সলিউশন আছে কিনা, এগুলো নিয়েই মূলত আজকে কথা বলতে আসা। একটু খেয়াল করেন, কথা না বাড়াই, কাজের কথায় যায়। এখন প্রথম বিষয় হচ্ছে, আপনারা অনেকেই আমাকে বলেছেন স্যার বিভাগীয় প্রার্থী তাদের যে বয়স ৩৫ বছর, কয়েকটা পদের জায়গায় দেখলাম ৫২টা তো পদ ক্যাটাগরি আছে। এই বিভিন্ন জায়গায় দেখলাম যে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে তাদের বয়স শিথিলযোগ্য এবং ৩৫ বছর। এই বিভাগীয় প্রার্থী কারা? বিভাগীয় প্রার্থী হচ্ছেন যারা অলরেডি সমাজসেবা অধিদপ্তরে বিভিন্ন পোস্টে চাকরি করতেছেন। সহজ কথা, তারা যদি অর্থাৎ ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এরা যদি আবেদন করেন, তাহলে তাদের জন্য ৩৫ বছর শিথিল, অর্থাৎ তারা ৩৫ বছর পর্যন্ত আবেদন করতে পারবে। বুঝতে পেরেছেন? আপনারা যারা অর্থাৎ যারা নিউ কামার বা যারা মানে ওই ডিপার্টমেন্টের নন বা নর্মাল যারা আর কি, তারা ৩২ বছরের মধ্যে যাদের বয়স আছে তারাই আবেদন করতে পারবে। বুঝতে পেরেছেন তো? এই হচ্ছে বিষয়। দ্বিতীয় যে বিষয়টা তা হচ্ছে, একটু খেয়াল করেন, ইউনিয়ন সমাজকর্মী যে পদ এবং পৌর সমাজকর্মী যে পদ, এই পদ দুটায় যারা আবেদন করবেন তারা কি আলাদা আলাদা? বুঝতে পেরেছেন? এই ধরনের প্রশ্ন আপনারা আমাকে করেছেন বা এই ধরনের কনফিউশন আপনাদের মধ্যে ছিল বা হয়তো এখনো আছে। আর হচ্ছে, এর পরীক্ষা কোথায় হবে আর একই দিনেই কি পরীক্ষা হবে কি? প্রথম কথা হচ্ছে, ইউনিয়ন সমাজকর্মী এবং পৌর সমাজকর্মী এই দুইটা সম্পূর্ণ আলাদা পদ, নিশ্চয়ই দেখছেন, সার্কুলারও আছে। এবং সাধারণত যাদের জন্ম নিবন্ধন এবং এনআইডিতে স্থায়ী ঠিকানা ইউনিয়ন দেওয়া, তারাই ইউনিয়ন সমাজকর্মী পদে সারা বাংলাদেশে আবেদন করতে পারবে। বুঝতে পেরেছেন? এবং যাদের পৌর দেওয়া বা যারা সিটি কর্পোরেশন বা ধরেন পৌরসভার মধ্যে আছেন, তারা হচ্ছে পৌর সমাজকর্মী হিসেবে আবেদন করবেন। ওকে? বা আবেদন অলরেডি অনেকেই করেছেন। এটা হচ্ছে বিষয়। আর হচ্ছে, এই পরীক্ষাটা কোথায় হবে? দেখুন, এই ইউনিয়ন সমাজকর্মী আর পৌর সমাজকর্মী এই পরীক্ষাটা জেলা শহর, অর্থাৎ আপনার নিজ জেলা শহর অথবা বিভাগীয় শহরে পরীক্ষাটা হবে ইনশাল্লাহ। আর হচ্ছে একই দিনে হবে কিনা, দেখুন যেহেতু পদ দুটো তো আলাদা, আবেদনকারীরাও আলাদা, সো এটা একদিনে হতেই পারে। এটা নিয়ে এত টেনশনের কিছু নাই। অনেকে আবার দেখা গেছে, আমি শুনেছি যে তারা দুইটাতেই আবেদন করেছেন। এটা তারা কেমনে করলেন? আমি সত্যি খুব অবাক হয়েছি এটা শুনে, যে তারা পৌর সমাজকর্মীতেও করেছেন, ইউনিয়ন সমাজকর্মীতেও করেছেন। এটা কিভাবে করলেন জানি না। এটা এরকম যদি কেউ থেকে থাকেন আমাকে একটু বলেন তো, এটা হাউ হাউ ডিড ইউ ডু ইট? আপনি কেমনে এটা করেছেন আমাকে একটু জানায়েন তো। কেমনে সেটা সাবমিটও বা হলো কেমনে? যদি আদৌ সাবমিট হয়ে থাকে কিভাবে হলো? আবার যদি পেমেন্ট যেয়ে থাকে, যাই হোক, এটা একটা বিষয়। এটা গেল। দ্বিতীয় বিষয় যেটা, তা হচ্ছে, আমি বিভাগীয় প্রার্থীর বয়সের বিষয়টা আমি বাদ দিয়ে দিচ্ছি, ওটা একেবারে কমন কোশ্চেন। আমি প্রথম থেকে শুরু করলাম আর কি, অর্থাৎ আগেরটা ছিল প্রথম প্রশ্ন, দ্বিতীয় যে বা কনফিউশন, দ্বিতীয় কনফিউশন যেটা, তা হচ্ছে যেসব পদে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত বলা হয়েছে, অর্থাৎ কম্পিউটারের প্রশিক্ষণ লাগবে এটা বলা হয়েছে, সেই সব পদে কম্পিউটার সার্টিফিকেট কি স্যার লাগবে? এটা আপনারা আমাকে জিজ্ঞাসা করেছেন, প্লাস আপনাদের মাঝখানে এই ধরনের একটা বিষয় আছে। এই ধরনের কনফিউশন ঘুরতেছে যে আদৌ সার্টিফিকেট লাগবে কিনা, নাকি শুধু কম্পিউটারে প্রশিক্ষণ প্রাপ্ত হলেই হবে কিনা। এই একটা বিষয়, এখানে আমি আসতেছি। আরেকটা হচ্ছে, যেসব পদগুলোতে স্পিড টেস্ট, অর্থাৎ কম্পিউটারে যে টাইপিং টেস্ট এটার কথা বলা হয়েছে, সেই সব পদের বিষয় কি? প্রথম কথা হচ্ছে, যেসব পদে কম্পিউটারে প্রশিক্ষণ প্রাপ্ত বলা হয়েছে, অর্থাৎ প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে, তাদের কিন্তু অবশ্যই সার্টিফিকেট শো করতে হবে। আপনাকে যখন ব্যবহারিক হবে তখন যে শুধুমাত্র আপনার দেখবে যে আপনি কি কি কাজ পারেন, অর্থাৎ এক্সেলের কাজ, ওয়ার্ডের কাজ, পাওয়ার পয়েন্টের কাজ, শুধু এগুলো না, আপনার সার্টিফিকেটও তারা দেখবে। সেক্ষেত্রে সার্টিফিকেট সাধারণত ৬ মাসের যে সার্টিফিকেটগুলো থাকে কম্পিউটারের প্রশিক্ষণের উপরে, এইগুলো হলে সবচেয়ে ভালো হয়। হয়তো অনেকে ৩ মাসেরও আছে, বাট এর নিচে আর জেন না, অর্থাৎ ৩ থেকে ৬ মাসের ভিতরে সার্টিফিকেট হলেই হচ্ছে। এর নিচে জেন না। কেউ কেউ বলেছেন স্যার আমরা তো আমাদের যখন অনার্স পড়েছি তখন তো কম্পিউটারের কোর্স ছিল, সেখানে তো সার্টিফিকেটও দিয়েছে। এ বিষয়ে আমার কোনো ধারণা নাই। এটা তো আপনার একাডেমিক্যাল বিষয়। এটা তো মনে হয় না এই জায়গায় খাটবে। এইটা আপনার আলাদা করে একটা কোর্স করতে হয়। অর্থাৎ আপনি একাডেমিক্যাল বিষয় না, আপনি একটা বিষয়ের উপরে প্রশিক্ষণ নিয়েছেন। প্রশিক্ষণের যে সার্টিফিকেট যেটা, সেইটা। ওটা তো আপনার একাডেমিকভাবে আপনি প্রশিক্ষণ, আপনি পড়াশোনার সময় করেছেন, সেটা আপনি কম্পিউটার শিখেছেন বা তার উপরে নাম্বার পেয়েছেন, সেটা আলাদা বিষয়। ঠিক আছে? অনেকের আছে, তাই আপনারা আমাকে বলেছেন কনফিউশন আছে, তাই আমি এটা শিওর করে দিলাম। এখন বিষয় হচ্ছে, যদি স্যার আমার প্রশিক্ষণে আমার যদি কোনো সার্টিফিকেট না থাকে, সেক্ষেত্রে কি হবে? আপনি ধরেন আবেদন করে ফেলেছেন। দেখুন, এটা সম্পূর্ণ কর্তৃপক্ষ জানবে। আসলে আমি যতদূর নিয়ম নীতি জানি যে এ ধরনের পরীক্ষাগুলো যখন ব্যবহারিক হয়, সেইভাবেই আপনাদেরকে বললাম।
যদি কর্তৃপক্ষ সেটাকে শিথিল করে, অর্থাৎ আপনার প্রশিক্ষণের সার্টিফিকেট লাগতেছে না, শুধুমাত্র মানে আপনার হাত দেখলেই বুঝতেছে যে আপনি কাজ পারেন কিনা, সেক্ষেত্রে সেটা আলাদা কথা। সেটা মানে লাখে একবার হলেও সেটা বাড়তে পারে কপালে। কিন্তু বাকি যা দেখতেছি তাতে তো সার্টিফিকেট না শো করলে আপনি তো ব্যবহারিক পর্যন্তই যেতে পারবেন। অর্থাৎ ওই পরীক্ষার রুমেই ঢুকতে পারবেন না। এরকমই আমার কাছে মনে হয়। তারপরেও আপনারা যারা অথেন্টিক আরো সোর্স আছে, যাদের কথা আপনাদের ভরসা পান আল্লাহর নামে, বা আপনারা মানে যে জায়গায় মানে গেলে এটলিস্ট আরো ভালো তথ্য জানতে পারবেন, সব তো আমি জানবো না। সেখানে একটু জিজ্ঞাসা করে দেখেন তারা কি বলে। ওকে? আর বিষয় হচ্ছে যে যেসব পদে স্পিড টেস্ট লাগবে সেগুলোতে তাহলে কি হবে? এটা তো বাধ্যতামূলক। যেখানে স্পিড টেস্ট লাগবে সেখানে সার্টিফিকেট আপনি করেন বা করা লাগুক বা না লাগুক, ওই যে বলে যে ১ মিনিটের ভিতরে এতগুলো শব্দ বা এই কয়েক সেকেন্ডের ভিতরে এতগুলো শব্দ। আমি আসলে এটা ভালো, আমি কখনো এগুলো দিই নাই, আমি জানি না। বাট একটা তো সিস্টেম আছে যে এই এতগুলো শব্দ লিখতে হয়। এইগুলো আপনাকে দেখাতে হবে। যদি এটা না দেখাতে পারেন তাহলে আপনি এই ব্যবহারিকে বাদ হয়ে যাবেন। অর্থাৎ আপনি প্রিলি, রিটেন পাস করলেও ব্যবহারিক পরীক্ষা একেবারে বাদ। এবং ব্যবহারিকে যদি বাদ হন তাহলে ভাইভা পর্যন্ত আপনি যেতে পারতেছেন। বুঝতে পেরেছেন? অনেক সময় দেখা যায় ভাইবার পরেও ব্যবহারিক না, তবে এটা এইসব পদে নেয় না, এটা আগে ব্যবহারিক নিয়ে নেয় তারপরে ভাইবা নেয়। ওকে? আচ্ছা গেল। আশা করি আপনারা কিছুটা আপনাদের কনফিউশন দূর হয়েছে, আপনারা বুঝতে পেরেছেন আসলে কি হবে। তৃতীয় যে বিষয়টা তা হচ্ছে গ্রাজুয়েট শিক্ষক পদে বিএড ধারীরা অগ্রাধিকার পেলে বাকিরা কি করবে, বা এরকম একটা পদ আছে, আমি যতদূর মনে আছে এই পদটার নাম হচ্ছে গ্রাজুয়েট শিক্ষক। শিক্ষক নামে মনে হয় একটা পদ আছে, আমার ভুল হলে আমাকে বলবেন। তবে যেটাই হোক, যে পদটার কথাই বলা হোক, ওই একটা পদ আছে যে পদে বিএড লাগবে বলছে, বা বিএড ধারীরা অগ্রাধিকার পাবে। এই ধরনের পদে যারা সাধারণ, যারা মানে বিএড নাই যাদের, তারা যদি অ্যাপ্লাই করেন তাহলে তাদের কি হবে দেখুন। যারা বিএড ধারী, তারা 100-100 শিওর থাকেন, তারা যদি ওই ভাইবা পর্যন্ত যেতে পারেন তাদেরকেই নেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। যারা এ বাদে আছেন, অর্থাৎ যারা শুধুমাত্র অনার্স করেছেন বা অন্যান্য পড়াশোনা করে এসেছেন, তাদেরকে বলতে পারেন তাদের 70% চান্স, আর যারা বিএড করেছেন তাদের 100-100% চান্স, যদি তারা ভাইবা পর্যন্ত যেতে পারে। ভাইবার আগে তো এই পর্যন্ত এটা দেখতেছে না, কিন্তু ভাইবাতে গেলে ওইটা দেখবে। এবং যাদের এই কোর্স আছে, যারা বিএড করেছেন, তাদের কিন্তু এই সার্টিফিকেট আসলটা শো করতে হবে। তা নাহলে কিন্তু আপনি 100% চান্স আপনার মানে আপনার উপরে আসবে না। বুঝতে পেরেছেন? যখন আপনি ভাইবা বোর্ডে শো করবেন তারা দেখবে যে আপনি এক্সপিরিয়েন্সড এই বিষয়ে, আপনাকে নিয়ে। আচ্ছা গেল। এবার হচ্ছে ৪ নাম্বার যেটা, তা হচ্ছে যে সকল পদে অনেক বেশি চাহিদা চেয়েছে, ধরেন নানা ধরনের চাহিদা। ওই যে খালাম্মা পদের কথা যদি বলেন, অবিবাহিত হতে হবে, আবার দেখা যাচ্ছে খেলাধুলাতে তার যোগ্যতা থাকতে হবে, আবার বড় ভাইয়া পদের কথা যদি বলেন, মানে বিভিন্ন ধরনের পদের দেখবেন অনেক হাজারো যোগ্যতা আছে। আবার আমি দেখলাম যে সম্ভবত, যদি ভুল না বলি, ইংলিশ একটা পদ মনে হয় আছে কারিগরির, এরকম কিছু দেখলাম। আমার খেয়াল নাই, অনেকগুলো সার্কুলার নিয়ে তো কাজ করি, আসলে খেয়াল থাকে না। আমার ভুল হতে পারে, আমাকে মাফ করে দিবেন। তবে আমি দেখেছি যে অনেক চাহিদা চেয়েছে। বুঝতে পেরেছেন? অনেকগুলো পোস্ট আছে যেগুলো তো অনেক চাহিদা। এখন বলছে যে এতগুলো চাহিদার কিছু চাহিদা দেখা যাচ্ছে অনেকেরই আছে, কিন্তু সবগুলো নাই। এখন এরা কি, দেখুন আপনারা যারা আবেদন করে ফেলেছেন তারা তো করেছেন, যারা আবেদন করেন নাই তারা করতে পারেন, কারণ আসলে এতগুলা মানে যোগ্যতা একটা মানুষের বা এতগুলো মানুষের তো থাকে না। সো এক্ষেত্রে আপনারা আবেদন করতেই পারেন। হয়তো দেখা যাচ্ছে যে যে যোগ্যতাগুলো সবচেয়ে জরুরি ওই ওই পদের জন্য, সেইগুলো যদি আপনার থেকে থাকে তাহলে অবশ্যই আপনি ইনশাল্লাহ চাকরিটা পাবেন। আর যদি না থেকে থাকে, তা আপনার থেকে যদি একদিন বেশি, আরেকটা বেশি থেকে থাকে যোগ্যতা, হয়তো 100 মানে ধরেন 5টা যোগ্যতার কথা বলছে, 4টা আপনার আছে, এখন তাই বলে কি আপনি আবেদন করা বাদ দিয়ে দিবেন? এটা করেন না। বুঝতে পেরেছেন? আপনারা নিজেরাও তো বোঝেন যে ওই পদের জন্য কোন কোন যোগ্যতা জরুরি। ধরেন আপনি বললো যে আপনি কম্পিউটার অপারেটর হবেন, তাই না? কম্পিউটার অপারেটর হবে। এখন আপনার অনার্স আছে, মাস্টার্সও আছে, সব আছে, কিন্তু আপনার কম্পিউটারে কোনো সার্টিফিকেট নেই। এইটা, আর বাকি যত যোগ্যতা আছে সব আছে। তাহলে এই পদে কি অ্যাপ্লাই করা আপনার উচিত? আপনিই বলেন। পদের নামই তো কম্পিউটার অপারেটর। হয়তো আপনি পারেন কম্পিউটারে কাজ, সবই পারেন, কিন্তু আপনার কোনো সার্টিফিকেট নেই। আপনি আবেদন করেন না, আপনার হবে না চাকরি। বুঝতে পেরেছেন? কেউ দেখা যাচ্ছে ওই পদের জন্য যা লাগবে, অর্থাৎ কোনো মতে ডিগ্রি পাস বা অনার্স পাস, ধরেন মাস্টার্স তো না, কিন্তু তার কম্পিউটার সার্টিফিকেট আছে এবং সে খুব ভালোই পারে, আপনারই মতন, কিন্তু তার সার্টিফিকেট আছে, আপনার না। তাহলে আপনাকে কেন নিবে? তারা তো তাকে নিবে। বুঝতে পেরেছেন? আমি আসলে এইটাই বোঝাতে চাচ্ছি। ঠিক আছে? আশা করি আপনারা ধরতে পারছেন। এবার হচ্ছে ৫ নম্বর যেটা শেষ পয়েন্ট, তা হচ্ছে কোন পরীক্ষাগুলো স্যার কোথায় হবে, বা কোন পরীক্ষা কোথায় হবে, আর এই পরীক্ষাগুলোর পদ্ধতি কেমন হবে, এটা সবচেয়ে মানে জরুরি বিষয়। দেখুন এই সমাজসেবায় যেহেতু 52টা ক্যাটাগরি, মানে 52টা ক্যাটাগরিতে নেওয়া হবে, দেখা যাচ্ছে একদিনেও অনেকগুলো পরীক্ষা পড়তে পারে, আবার দেখা যাচ্ছে যে আলাদা আলাদা করেও হতে পারে। এটা একটা বিষয়। আর হচ্ছে পরীক্ষার পদ্ধতি। দেখুন এতগুলা পোস্টে আগে পরে পরীক্ষা কবে কি হয়েছে, বিগত সালের প্রশ্নও খুঁজে পাই না আমি বইতে, এমন অবস্থা। ঠিক আছে? এমন অনেক পদ আছে। তো সেখানে কেমন হতে পারে এটা আসলে বলা কঠিন। তবে কয়েকটা বলে দিচ্ছি যেগুলা মোটামুটিভাবে আপনি 99% সিওর থাকেন এরকমই হবে, বা 95%। তা হচ্ছে ফিল্ড সুপারভাইজার,
প্রধান সহকারী, এই যে দুইটা পদ বা এর পাশাপাশি যে পদগুলো অনার্স লাগবে বলেছেন বা সমমান, এই পদগুলোর পরীক্ষাটা 3 ভাগে হবে, অর্থাৎ আপনার প্রিলি, রিটেন এবং ভাইবা, এবং যদি কোনো ব্যবহারিক থেকে থাকে কম্পিউটারে এবং ফিল্ড সুপারভাইজারে আছে, প্রধান সহকারীতে আছে, তাহলে সেটা হবে। আর যেগুলো অন্যান্য যে পদগুলো আছে, যেগুলো ধরেন আপনার ইন্টার পাস চেয়েছে বা সমমান পাস চেয়েছে, সেগুলো যেমন ইউনিয়ন সমাজকর্মী বা পৌর সমাজকর্মী, এগুলাতে আপনি প্রিলি প্লাস ভাইবা, বুঝতে পেরেছেন? তার মানে এমসিকিউ প্লাস ভাইবা এইগুলো লাগবে, এবং এখানে কোনো কম্পিউটারে কোনো কিছু লাগবে না, অর্থাৎ ইউনিয়ন সমাজকর্মী, পৌর সমাজকর্মী যেগুলোতে কম্পিউটারের কথা বলে নাই, সেগুলোতে এগুলো লাগবে না। ওকে, এমনি আপনি যদি শো করতে চান আপনার অভিজ্ঞতা সার্টিফিকেট, সেটা আপনি শো করতে পারেন পরীক্ষা ভাইবা বোর্ডে, কিন্তু এটা লাগবে না। আর হচ্ছে আপনার কোথায় হবে, দেখুন ইউনিয়ন সমাজকর্মী, পৌর সমাজকর্মী, এই দুটো পদের পরীক্ষা আমি আগেই বলেছি জেলা বা বিভাগীয় শহরে ইনশাল্লাহ হবে। কিন্তু বাকি যত পরীক্ষা আছে এইটা বলা খুবই টাফ যে সেগুলা জেলা বা বিভাগীয় শহরে হবে কিনা, কারণ ওইগুলা ওই যে ইউনিয়ন সমাজকর্মী বা পৌর সমাজকর্মী, ওইগুলো তো আপনার নিয়োগটাই হবে হচ্ছে জেলা বা মানে আপনার জেলার ভিতরে, আপনার নিজ জেলার ভিতরে, সে যে ইউনিয়নই দিক বা যে পৌরতেই দিক বা যে পৌরসভাতেই দিক। এই কারণে ওর পরীক্ষাটা জেলা বা বিভাগীয় শহরে হয়, আগেও হয়েছে। কিন্তু বাকি যা আছে, যেমন প্রধান সহকারী বলেন, ফিল্ড সুপারভাইজার বলেন, বা আরো যত পদ দেখেন, এগুলোর কিন্তু কোনো নির্দিষ্টতা নাই যে এগুলো আপনার চাকরি কোন কোন জায়গায় হবে, অর্থাৎ বাংলাদেশে কোন স্থানে আপনার হবে। আপনার নিজের স্থানেও হতে পারে পদ, মানে শূন্য পদ থাকলে না, না হওয়ার সম্ভাবনা বেশি। এই কারণে এগুলো পরীক্ষা ঢাকায় হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, এবং এটা বলতে পারেন আমি যদি পার্সোনালি অ্যাজ এ ক্যান্ডিডেট হিসেবে যদি এখানে অ্যাপ্লাই করতাম, আমি মানসিকভাবে এটা প্রস্তুতি নিয়ে নিতাম যে এই পদগুলোর পরীক্ষা ঢাকাতেই হবে, বুঝতে পেরেছেন? তো সেইভাবেই আপনারা প্রস্তুতি নেন। ওকে, তো আরও অনেক প্রশ্ন থাকতে পারে আপনাদের। আমার জায়গা থেকে আমি আমার যেগুলো মনে হলো যে এগুলো জরুরি, এগুলো বললাম। আমার মনে হয় এই একটা ভিডিও যদি আপনারা দেখেন, আপনাদের অনেক কনফিউশন দূর হয়ে যাবে, বুঝছেন? এর জন্যই মূলত আমার আশা। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আরও কোনো প্রশ্ন থাকলে আমাকে করবেন, আমি আমার হোয়াটসঅ্যাপে করলেও করতে পারেন, বা এখানে কমেন্ট করলে সবচেয়ে ভালো হয়, আমি ইনশাল্লাহ অ্যান্সার দিয়ে দিব। যদি আমার সাথে এটা আল্লাহ পাক লিখে রাখেন, অ্যান্সার দেওয়ার মতন ব্রেইন যদি তিনি আমাকে দিয়ে থাকেন, আমি অবশ্যই। ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি। আপনাদের কালকেই শেষ ডেট আবেদনের, সবাই দ্রুত আবেদন করে ফেলুন। এবং সমাজসেবাতে কিন্তু প্রায় 6.5 লাখ ছাড়িয়ে গিয়েছে আবেদনের মানে পরিমাণ, সবগুলো পদ মিলে 6.5 লাখ, যতদূর আমি শুনেছি 2 থেকে 3 দিন আগে। এটা কিন্তু প্রায় আমার কেন জানি মনে হয় 7.5 লাখ ছাড়িয়ে দেয়, বুঝতে পেরেছেন? তো একটু দ্রুতই আবেদন করুন। আর আবেদনের অনেক সময় দেখা যায় আপনি মেসেজ দিয়েছেন টাকা পাঠানোর জন্য, ওনারা 50 মেসেজে যে কোডগুলো দেয় সেটা আসতেছে না, এই জন্য আপনি দিতে পারতেছেন না। সার্ভার তো ডাউন, কারণ শেষ দিকে না, এখন তো একটা সার্ভার ডাউন, এই জন্য এটা সমস্যা হচ্ছে। আর হচ্ছে আপনার আবেদনের 23 তারিখে যেহেতু আবেদন শেষ, এরপরও আপনি যেহেতু 72 ঘন্টা থাকে পেমেন্ট পাঠানোর জন্য, তো আপনি যদি 23 তারিখ শেষ করেন, যে সময় শেষ করতেছেন, আরও যদি ধরেন যে সময়, সেই হিসেবে আরও 1-2 দিন হাতে পাওয়া যাবে টাকা পাঠানোর জন্য। এত প্রেশার মানে এত টেনশন করেন না, টাকাটা পাঠাতে পারবেন, তবে দেরি করেন না, রাতের দিকেই দ্রুত করে ফেলেন, আজকে রাতের ভিতরে বা কালকে সকালের ভিতরে, বিকেল 5টার শেষ সময় এর আগেই করে ফেলুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।